ইচ্ছে। মুস্কান বুঝে গেল ইমন তাড়াতাড়ি কিছু খেতে চাচ্ছে, তাই আর সময় নষ্ট করলো না। ঢাকা দেয়া খাবারগুলো নিয়ে তরিত রান্নাঘরে চলে গেল। সে রান্নাঘরে যাওয়ার পর থেকে ঝটফট শুরু করলো ইমন। এই বাসায় কোথায় কি আছে জানে না মুস্কান। তাছাড়া একা একা এই মুহূর্তে কি বা করবে, তার অন্তত পাশে থাকা উচিত। কিন্তু যাবে কিভাবে? সে তো মেয়েটার উপরে রেগে আছে। তাদের মধ্যে কোনো কিছু তো স্বাভাবিক নেই। পরক্ষণই ভাবলো এসবের জন্য এভাবে মুখ বুঝে শুয়ে থাকবে সে, আর মেয়েটা একা একা কাজ করবে। নানা রকম চিন্তা করতে করতে একসময় উঠে বসলো ইমন। ঠিক সে সময় দরজার সামনে সে দাঁড়ালো মুস্কান। সে তাকাতেই বলল, আলু সিদ্ধ দিয়েছি, ফ্রিজে কি মাছ আছে? ইমন বিছানা থেকে নেমে দাঁড়ালো। জ্বরে সমস্ত শরীর ব্যথায় টনটন করছে তার। তবু ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, ইলিশ আছে বোধ হয়। চোখ দুটো চকচক করে উঠল মুস্কানের। আবদারি সুরে বলল, 2 পিস ভাজি করি। আচমকা কথা ইমনের চোখ গাঢ় হলো। ক্ষীণ কণ্ঠে বলল, হুম। মাথার ঘোমটা পড়ে যাচ্ছিল। চটপট তুলে নিয়ে মুস্কান চলে গেল। ইমনও পিছু নিল, কিন্তু রান্নাঘরে গেল না। সে গিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়, যেখান থেকে মুস্কানকে স্পষ্টই দেখতে পারবে সে। ধোপা তুলে আছোয়া হয়ে বসে আছে ইমন। একটি বাটিতে 2 পিস ইলিশ মাছ ভাজা আর একটি বাটিতে সেদ্ধ আলু নিয়ে এলো মুস্কান। ইমন তাকাতেই বলল, খুব গরম, এখানে রাখি, ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলে টি টেবিলের উপরে রাখলো। এরপর দ্রুত পায়ে চলে গেল রান্নাঘরে। শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়ে এলো, সঙ্গে পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা কুচি। ইমন ভাবলো সোফায় শুয়ে মুস্কান তার পাশের সিঙ্গেল সোফার টেনে টি টেবিলের সম্মুখে রাখলো। আস্তে ধীরে শুকনো মরিচ, পেঁয়াজ রসুন, সরিষার তেল আর লবণ দিয়ে ভর্তা করলো। শুকনো মরিচ ভর্তার ঘ্রাণ নাকে যেতে যেন জ্বর সেরে যাচ্ছিল ইমনের। অজান্তেই মুখে হাসি ফুটে উঠলো তার। যত্নময়ী এক নারী মুস্কান। এই যে সামনে বসে খুব মনোযোগ দিয়ে যত্ন নিয়ে তার জন্য স্পেশাল ঝাল ঝাল ভর্তা আইটেম করছে, তাই যেন সাধারণের মাঝে অসাধারণ করে ফুটিয়ে তুলছে মেয়েটাকে। যে অসাধারণত্বে বরাবরই মুগ্ধ সে। মরিচ ভর্তা শেষে আলু মেখে নিল মুস্কান। ইলিশ মাছ থেকে কাটা ছাড়িয়ে নিল ঝটপট। এরপর মাছ, আলু আর মরিচ একসাথে মিশিয়ে খুব সুন্দর ভঙ্গিমায় আঙুল চালালো। শেষে ধনিয়া কুচিগুলো ভর্তার উপরে ছড়িয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিখুঁত সে কাজ দেখে আড়ালে মৃদু হাসলো ইমন। এরপর আবারও নির্নিমেষ তাকিয়ে থাকে দেখতে লাগলো প্রেয়সীকে। কাজের ফাঁকে মুস্কান আর চোখে তাকিয়ে খেয়াল করলো ইমন তাকে অপলক দেখছে। বুকের ভিতর ধ্রিম ধ্রিম করে উঠলো তার। অদ্ভুত প্রশান্তিও ঠেকলো। মানুষটা তাকে ভালোবাসে। তার ভালোবাসার প্রগাঢ়তা এতটাই তীব্র যে একটুক্ষণ কাছাকাছি থাকাতেই কঠিন ক্রোধ, সীমাহীন অভিমান গড়ে গেছে। ভালোবাসার ঠিক যেন ঐশ্বরিক ক্ষমতা, যার উত্তাপের কাছে রাগ, জেদ, অভিমান খুবই ঠুনকো। ইলিশ মাছ দিয়ে আলু ভর্তার এই স্পেশাল মেনুটি মনের খুবই প্রিয়। জন্মকে ভর্তার সঙ্গে গরম গরম ভাত খেতে ভালোবাসে সে। জানে মুস্কান বহুবার করে দিয়েছে সে, তাই আজও করলো। পার্থক্য এটাই, পূর্বে প্রচন্ড জ্বরে নাজেহাল অবস্থা থাকলেও নিজ হাতে খেয়ে নিত, কিন্তু আজ সে নিজ হাতে খাবে না। মুস্কান লাজ লজ্জা ভুলে গিয়ে নিজ থেকে আবদার করলো, আমি খাইয়ে দিই। এ যেন মেঘনা চাইতো বৃষ্টিপাত ঘটলো। ইমনের ঠিক বুকের মধ্যখানে বিনা নোটিশে বর্ষণ। হৃদয়ে জাগলো দোলনি, মনের খুশি, চোখের তৃপ্তি আড়াল করতে টিভি অন করলো সে। মুস্কান তার পাশে এসে ভর্তা দিয়ে গরম গরম ভাত মেখে খাইয়ে দিতে শুরু করলো। খাইয়ে দেওয়ার ফাঁকে ইনিয়ে বিনিয়ে কথা তুললো বিয়ে নাকচ করার বিষয়টি। বলল তার মা ইরাবতী চৌধুরীর একমাত্র ছেলেকে নিয়ে দেখা স্বপ্নের কথাও। জানালো হবু শাশুড়ির স্বপ্নই আজ তার আবদার। সবটা মন দিয়ে শোনার পর বিস্মিত হলো ইমন। অবাক চোখে তাকালো মুস্কানের পানে। মুস্কান তার দিকে তাকালো না। একইভাবে কথা বলতে বলতে তাকে খাইয়ে দিল শুধু। 27 বছরের জীবনের সবচেয়ে সেরা দিন বুঝে আজই, ঠিক যেন তার বিয়ে করাবো মুস্কান। মেয়েটা এত বুঝদার, এত আদরে, কি সুন্দর যত্ন নিচ্ছে তার। পাশাপাশি রাগ অভিমানগুলো দূর করার চেষ্টা করছে, ভুল ভাঙিয়ে দিচ্ছে যত্ন সহকারে। তার মা চাইতো সে বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে। সে নিজেও ছোট থেকেই স্বপ্ন দেখেছে। সে স্বপ্ন পূরণের সময় শেষ হয়ে যায়নি, বরং শুরু। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন বুকে লালন করে সে, কিন্তু ভালোবাসা নামক অনুভূতিতে জড়িয়ে পড়ে ক্ষণকালের জন্য আগ্রহ হারিয়ে ফেলেছিল। আজ এই মুহূর্তে প্রিয়তমার চোখে চোখ রেখে সে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো, মায়ের স্বপ্ন, মুস্কানের আবদার পূরণ করবে সে। শর্ত একটাই, পাশে থাকতে হবে প্রেয়সীকে। শর্ত শুনে মৃদু হাসলো মুস্কান। মৃদু গলায় লাজুক ভঙ্গিতে বলল, পাশে আছি, থাকবো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ইমন। বুকের উপর থেকে যেন হিমালয় পর্বত নেমে গেল তার। খাইয়ে দেওয়া শেষ হলে উঠে দাঁড়ালো মুস্কান। সে জানে 45তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছিল ইমন, তাই বলল, আমি চাই 45তম বিসিএস পরীক্ষায় আপনি অংশগ্রহণ করুন। এক মুহূর্তে ভেবে ইমন বলল, মাত্র 14 দিন সময় আছে, প্রিপারেশন খুব খারাপ। আপনি পারবেন। অধর কামড়ে চিন্তান্বিত গলা ইমন বলল, 14টা দিন এই বাসায় থেকে যাও। মুস্কান কিছু বলল না, উঠে যেতে উদ্যত হলো। ইমনের ওড়না টেনে ধরলো। হকচকিয়ে ঘাড় ফেরালো মুস্কান। ইমন সন্তর্পণে ওনার কোনা নিয়ে মুখ মুছতে মুছতে বলল, মানসিক অশান্তিতে থাকলে লাইফে আগানো যায় না। দাদুভাই অনুমতি দিলে থাকবো। আমিও পরীক্ষায় বসবো। আলতো এসে কথাটা বলল ইমন। মুস্কান ওড়না সারিয়ে যেতে যেতে বলল, ছোটদের মতো করে ফেললেন না ছোট সাহেব। ইমন গলা উঁচিয়ে বলল, ছোট সাহেব বড়দের মতো কেন করবে? ততক্ষণে মুস্কান রান্নাঘরে চলে গেছে। তবু শুনতে পেল কথাটি। মনে মনে লজ্জা মিশ্রিত হাসল সে। বিড়বিড় করে বলল, অনেকদিন পর আপনার মাঝে আপনাকেই খুঁজে পেলাম ছোট সাহেব।
মেডিসিন নেওয়ার পর জ্বর কমে এলো, শায়রি দিয়ে এলো দুপুর করে। ইমন তখন গভীর ঘুমে। মুস্কান ড্রয়িং রুমে বসে একটি বই পড়ছে। সবকিছু ঠিকঠাক আছে দেখে স্বস্তি পেল শায়রি। ইমন ঘুমাচ্ছে শুনে মুস্কানকে বলল, আমরা ফ্রেশ হয়ে আসি, তুমি ইমনকে ডেকে তুলো গিয়ে। বিরিয়ানি এনেছি সবার জন্য, ও উঠলে লাঞ্চ করবো আমরা। শায়রির কথা শুনে ইমনকে ডাকতে গিয়ে বিপাকে পড়লো মুস্কান। এতবার ডাকলো অথচ উঠলই না। শেষে না পেরে কাঁধে মৃদু ধাক্কা দিল। ঘুম ভেঙেছিল আগে, শুধু এইটুকু সোয়া পাবার অপেক্ষায় ছিল ইমন। সুযোগ পেতে চট করে ওর হাত টেনে বুকের বাঁ পাশে চেপে ধরলো। চোখ বুজে ভারী নিঃশ্বাস ছেড়ে মাতাল মাতাল কণ্ঠে বলল, আর কত ধৈর্য ধরবো, আর কত অপেক্ষার ফলস্বরূপ ভৌমিক রূপে পাবো তোমাকে? কবে পূরণ হবে তুমি নামক চিত্তবৃত্তি? মুস্কান ভাবলো ইমন ঘুমের ঘরে তাকে মনের কথা বলছে, তাই আনমনে উত্তর দিল, আর ধৈর্যের পরীক্ষা নিব না ছোট সাহেব, আর না দীর্ঘ করব আপনার অপেক্ষাকে। খুব শীঘ্রই ধরা দিব আপনার ভৌমিকায় হিসেবে। পূরণ করব আপনার আমি নামক চিত্তবৃত্তিকে। আমাদের আশেপাশে কিছু অসাধু মানুষ আছে যারা সকলের চোখে নিজেকে সাধুরূপে দেখতে চায়, কিন্তু সে চাওয়া কখনোই পূর্ণ হয় না, শুধুমাত্র অন্তরে অসততা পুষে রাখে বলে। ইভান সেই দলেরই একজন সদস্য, যে কিনা শিশু বয়স থেকে অসততা নিয়ে সকলের ভালোবাসা জয় করতে চেয়েছে। ভালোবাসা হলো সততার লড়াই, যাকে জয় করতে হয় সততা নামক অস্ত্র দিয়ে, যার সম্পর্কে ইভান শিশু বয়স থেকে ভীষণ অজ্ঞ। নিজের চাচাতো ভাই ইমনের সঙ্গে শিশুকাল থেকেই ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব তার। ইমনের মা মারা যাওয়ার পর পরিবারের সবাই ইমনকে বিশেষ যত্ন নিতে শুরু করে। ইমন সমবয়সী, তবু সব দিক থেকে অধিক গুরুত্ব পেত শুধু ইমন। ইভান চাইতো সবাই তাকে বেশি ভালোবাসুক, বেশি গুরুত্ব দিক, কিন্তু সে যখন বুঝতে পারে সবাই তার চেয়ে ইমনকেই বেশি ভালোবাসে, তখন থেকেই ভিতরে প্রতিহিংসা সৃষ্টি হয়। সকলের মনোযোগ যখন ইমনের দিকে থাকে, সে তখন চেষ্টা করে সেই মনোযোগ নিজের দিকে আনতে। অনেক সময় দেখা যেত সে নিজেই নিজেকে আঘাত করে বসতো, যাতে ইমনকে ছেড়ে সকলে তার প্রতি মনোগ্রাহী হয়। হতেও তাই, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়, যা তার প্রতিহিংসাকে দ্বিগুণ বাড়িয়ে দিত। অবুঝ সে বয়সে ইভানের ধারণা ছিল ইমনের মা নেই, সবাই তাকে এত ভালোবাসে, গুরুত্ব দেয়। এমন ধারণার কারণে একসময় সেও চাইতো মা মরে যাক, মা হারা হোক সে। এরপর সকলে তাকেও ইমনের মতো ভালোবাসবে, গুরুত্ব দেবে। তার অপরিণত বুদ্ধিগুলো পরিণত হয় ভেতরের প্রতিহিংসাও। ইমন বড় হতে হতে তার দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে ভালোবাসার সম্মান অর্জন করতে থাকে। আর ইভান প্রতিহিংসার আগুন বুকে পুষে উদ্ভ্রান্তের মতো আচরণ করে সকলের থেকে শুধু ঘৃণা অর্জন করে। ইভানের মা উচ্চ শিক্ষিত বুদ্ধিমতী মহিলা, তাই এক পর্যায়ে ছেলের মানসিক অস্বাভাবিকতা বুঝতে পেরে দেশের বাইরে পাঠিয়ে দেন। ইমনের প্রতি তার হিংসাত্মক মনোভাব, মুস্কানের প্রতি অমার্জিত আচরণ সমস্তই খেয়াল করেছিলেন তিনি। এই পরিবারে থেকে দিনের পর দিন ইমনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইভানের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। মা হয়ে সন্তানের এত বড় ক্ষতি সে মেনে নিতে পারেনি। আজ এতগুলো বছর দেশের বাইরে থাকার পর দূর থেকে যতটুকু বুঝেছিলেন, এতে চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু দেশে ফেরার পর তার ছেলেটা যে আবার সে পুরনো ইভানে পরিণত হবে, ঘুণাক্ষরেও টের পাননি ইভানের জন্মদাত্রী। সেদিন ইমনের অনুরোধ থেকে যায় মুস্কান। দাদুভাই বিনা দ্বিধায় অনুমতি দেন। ধ্যান শায়রি আছে বলে স্বস্তি সহকারে অনুমতি দিতে পারেন তিনি। এরপর একটা একটা করে 14 দিন কেটে যায়। দিনরাত এক করে পড়াশোনা করে ইমন। 3 বেলা মুস্কানের হাতে রান্না করা খাবার খায়। এই 14 দিনে মুস্কানের সঙ্গে একাকী নিবৃত্তে সময় কাটায়নি ইমন। সে শুধু চেয়েছিল মানুষটা চোখের সামনে থাকুক, থেকেছেও। রাত ছাড়া যখনই ইমন ডেকেছে তখনই সামনে এসে চুপচাপ বসেছে মুস্কান। যতক্ষণ না অনুমতি পেয়েছে ততক্ষণ সামনে থেকে চলে যায়নি। তাদের এই শান্ত মন নরম প্রণয়ে অশান্তি হয়েছে দিহানের বুকে। বেচারা 14 রাত ধরে বউ ছাড়া পড়ুয়া বন্ধুর ঘরে ঘুমোচ্ছে। দিহানের মুখের দিকে তাকাতে পারে না মুস্কান। লজ্জার সামনে যাওয়া থেকেও বিরত থাকে। ইমনের পাগলামের জন্য বউ পাগল দিহান আজ বউ ছাড়া। শায়রির মনোভাব অবশ্য বোঝা যায় না। সে সকলের সম্মুখে ঠিকই দিহানকে ভেঙচি কাটে, মজা নেয়। কে জানে দৃষ্টির অগোচরে সেও হয়তো দিহানের মতো কেঁদে করতে একাকার। একদিকে ইমন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে চৌধুরী বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল তার আর মুস্কানের বিয়ের, যা সম্পর্কের পুরোপুরি অজানা রয়েছে মুস্কান। সে শুধু জানতো পরীক্ষার পরপরই বিয়ে হবে তাদের। ইমন এবং পরিবারের সকলে মিলে যে তার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছে টের পায়নি। এদিকে নিজের কুবুদ্ধি কাজে লাগানোর পূর্বে ইমন মুস্কান এক হয়ে যাচ্ছে দেখে মাথা খারাপ হয়ে যায় ইভানের। মুস্কানের প্রতি তার দুর্বলতা থেকেই যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ মুস্কান ইমনের বউ হচ্ছে। মুস্কান তারও কাজিন, ইমনেরও কাজিন। বউ যদি হবারই হয়, তার না হয় ইমনের কেন হবে? ওদের মধ্যে ভালোবাসা আছে বলে কেন থাকবে ভালোবাসা? ইমনের আগে সে মুস্কানের প্রতি আকৃষ্ট হয়েছিল। বিদেশ যাওয়ার আগে ইমনের হাতের সেই থাপ্পড়টা ভুলে যায়নি। যে ভুলে সে শাস্তি পেয়েছে, সে একই ভুল ইমনও করেছে। তাহলে শাস্তি শুধু সে একা পেল কেন? এবারে সকলের ভালোবাসা শুধু ইমনের জন্য, যা দাঁতে দাঁত চেপে হজম করেছিল সে। কিন্তু আজ যেন ধৈর্যহারা হয়ে গেল। তার কেবল মনে হতে লাগলো ইমন সব সময়ের মতো মুস্কানের ভালোবাসাও ছিনিয়ে নিল তার থেকে। নিজের সঙ্গে যুক্তি তর্ক করে যুক্তি অযুক্তি মিলিয়ে ইভান সিদ্ধান্ত নিল মুস্কানকে সে তার মনের কথা জানাবে। এই সময় এসে এমন একটি সিদ্ধান্ত কতটুকু যুক্তিপূর্ণ বা গ্রহণযোগ্য সে হিসাব করলো না ইভান। তেরামি করে মুস্কানকে কল করলো নিজের মনের কথা জানাতে।
পুঁথিগত বিদ্যা অর্জন করলো, জ্ঞানহীন ইভান নিজ মনেও স্বীকার করলো না মুস্কানের প্রতি তার চাহিদাটা দৈহিক, যার সঙ্গে মনের কোনো সংযোগ নেই। একটা মেয়ে কখনো এমন পুরুষকে মন দিতে আগ্রহী হয় না যেখানে ইমন চৌধুরী দফায় দফায় তাকে অনুভব করাচ্ছে সে তার চিত্তের প্রবৃত্তি। সেখানে ইভানের ঠুনকো অনুভূতি, যা শুধু দৈহিক এবং ইমনকে পরাস্ত করতে সৃষ্টি, তার প্রতি কিভাবে আগ্রহী হবে। ইমনের পরীক্ষা শেষ, গোছগাছ শুরু হয়েছে রাত থেকেই। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে শাওয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মুস্কান। এমন সময় শাড়ি ঘরে এলো কয়েকটা শপিং ব্যাগ নিয়ে। মুস্কানের হাতে সবগুলো ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম আমাকে শাড়ি পরতে হবে, স্যারের অর্ডার। মুস্কান শীতল দৃষ্টিতে তাকালো, শান্ত কণ্ঠে বলল, এই গরমে শাড়ি? কণ্ঠে ঈষৎ বিস্ময়ে ভরপুর। শাড়ি ওর কাজ চেপে ধরে বলল, কি আর করবে, পুরুষ মানুষের মন কখন কি করে কি চায় বোঝা দেয়। কিয়ৎক্ষণ চুপ দাঁড়িয়ে থাকে। শপিং ব্যাগগুলো নিয়ে বিছানায় বসলো মুস্কান। দেখতে পেল কালো রঙের শাড়ির সঙ্গে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। এত আশা নিয়ে পাঠিয়েছে, না পড়লে কেমন দেখায়। দ্বিমত না করে ঝটপট গোসল সেরে শাড়ি পরে নিল। সাজগোজের ইচ্ছে একেবারেই ছিল না। শাড়ির অনুরোধের চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা জুয়েলারি পরলো। শাড়ি ফটাফট নিজের ক্যামেরায় বন্দি করে ফেললো কৃষ্ণবর্ণ শাড়ি পরিহিত শ্যামলিমা রমণীকে। প্রথমে কথা ছিল ইমন আর মুস্কান চলে যাবে, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হলো দিহানা শাহরিও যাবে। দাদুভাই ফোন করে বলেছেন ওদের যাওয়া বাধ্যতামূলক, তাই ওরা দুজন গোছগাছ করে তৈরি হচ্ছে। এদিকে ইমনের কফির প্যারা উঠছে, রুম থেকে চেঁচিয়ে ডাকছে, মুস্কান, কফি নিয়ে এসো। শাড়ি পরে সাজগোজ করে এমনিতেই লজ্জা নেতিয়েছিল মুস্কান। ইমনের ডাক পেয়ে হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। কৃষ্ণবর্ণ শাড়িটা তার উজ্জ্বল শ্যামলা তাকে দারুণ মানিয়েছে। ইমনের পছন্দের রং বলতে সাদা কালো, তাই প্রেয়সীর জন্য শাড়ি নির্বাচনে কালো রঙকে প্রাধান্য দিয়েছে। সেই রঙে যে প্রেয়সী তার স্বর্গের অপ্সরা রূপে ধরা দেবে টের পেয়েছিল আগেই, তাই সল কৌশলে ধরে কাছে টানার চেষ্টা করলো ইমন। মুস্কানের আর কি করার, মানুষটা কফি চাইছে আর সে দেবে না। শাড়ির আঁচল কোমরে গোজে মুহূর্তে কফি বানাতে রান্নাঘরে চলে গেল। ইমন দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মুস্কান আসবে আর সে চোখ ভরে দেখবে। পাক্কা গিন্নির মতো সামনে এলো মুস্কান, কফির মগ বাড়িয়ে দিল। ইমন তার কাজল কালো চোখে তাকালো প্রগাঢ় চাহনিতে, হাত বাড়িয়ে কফি নিতে নিতে বলল, ঘেমে করুণ অবস্থা হয়ে গেছে দেখছি, ফ্যানে নিতে বসো গিয়ে। কথা মতো বাইরে যেতে উদ্যত হয় মুস্কান। এক হাতে কফি নিয়ে অন্য হাতে মুস্কানের হাত টেনে বাধা দেয় ইমন। শান্ত আর গভীর কণ্ঠে বলে, এই ঘরেও ফ্যান চলছে। হকচকে তাকায় মুস্কান। ইমনের সুগভীর চোখ জোড়ার কপালে পড়ে স্পন্দন থেমে যায়। ভুলে যায় ঢোক চিপে শুকিয়ে ওঠা গলাটা ভেজাতে, অনড় হয়ে দাঁড়িয়ে রয় ঠাই। ইমন বুঝতে পারে তার অনুভূতি, গার চোখে আপাত মস্তক তাকিয়ে দেখে একবার, সহসা চোখে ইশারা করে কিছু। মুস্কান বুঝতে পেরে দম আটকে দাঁড়িয়েই রয়। একটুখানি নড়ার সাহস বা শক্তি কোনোটাই পায় না। তার শোচনীয় এই অবস্থা দেখে আনমনেই হাসি ইমন, ধরে রাখা হাতটা টান দেয় নরম করে। মুস্কানের চোখ দুটো বড় বড় হয়ে যায়, পলক ফেলতে ভুলে যাওয়া সে প্রিয়তমের সম্মুখে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকে। পাতলা মসৃণ ঠোঁট দুটি কেঁপে ওঠে তীর তীর করে। সে দৃশ্য দেখে ইমনের ঠোঁট দুটো বাঁকা হাসে। ধরে রাখা প্রেয়সীর বাহু ছেড়ে আচমকা পেঁচিয়ে ধরে কোমর, পেশিবহুল শক্ত হাতের নরম বাঁধনে আটকা পড়ে চোখ দুটি কিসে বন্ধ করে নেয় মুস্কান। তার বদ্ধ চোখের পাতা জড়ায় কম্পমান দৃশ্য দেখে ইমনের অনুভূতিগুলো টকবগিয়ে ফুটতে শুরু করে। অবাধ্য হয় বেঁধে রাখা ইচ্ছেরা। এক হাতে ধীরে ধীরে শূন্য তুলে নেয় প্রিয়তমাকে। কৌশলে হেঁটে চলে যায় বিছানার সাইড টেবিলের সামনে। বাহাতে ধরে রাখা কফির মগ আলগোছে টেবিলে রেখে হাতটা আলতা ছুঁয়ে দেয় মুস্কানের নরম গালে। নিমেষে চোখ খুলে তাকায় মুস্কান, ধীরে ধীরে বিস্ময় চাপে তার দৃষ্টিতে। ছিল দরজার কাছটায়, চলে এসেছে রুমের ভেতরে। কিভাবে এসেছে প্রশ্নের উত্তর মিলাতেই গা শিউরে ওঠে। তার চোখে বিস্ময় দেখে আবারও চোখে ইশারা করে ইমন, কেন জানে তীব্র কাঁপুনি জাগে দেহে। সীমাহীন লজ্জায় আরক্ত হয় গাল দুটো। ইমন হাসে তার লজ্জা দেখে। প্রেমিকাকে কারণে অকারণে লজ্জা পেতে দেখলে প্রেমিকরে হাসে প্রাণ খোলা হাসি। এই প্রাণ খোলা হাসি যে হাসে সে যেমন ভাগ্যবান, এই হাসির পেছনে কারণ যে হয় সেও খুব ভাগ্যবতী। তার হাসি দেখে ঢোক গিলল মুস্কান। দৃষ্টি নত করে বার কয়েক বড় বড় শ্বাস নিল। খেয়াল করে মুখ নিচু করলো ইমন। সহসা মস্তক উপরে তুলতে চোখে পড়লো দুজনার। ইমন সন্তর্পণের কপালে কপাল ঠেকালো, নাকে নাক ঠেকাতেই মুখ ফেরাতে চাইলো মুস্কান। কোমর পেঁচানো হাতটা দীর্ঘ করলো ইমন। অন্য হাতটি উঠে আলতোভাবে স্পর্শ করলো কাঁপতে থাকা প্রেয়সীর অধর। ফের স্পন্দন থমকে গেল মুস্কানের। ইমনের ধারালো দৃষ্টির কবলে পড়ে যেন খুন হয়ে গেল সে। অল্প সময়ের ব্যবধানে প্রেমিকের দৃষ্টির শত সহস্রবার খুন হতে থাকা প্রেমিকাটিকে তখন ফিসফিস করে প্রেমিক বলল, চোখের ইশারায় যদি হৃস্পন্দন থেমে চাই, মন তৈ ঠোঁটে প্রেম ছোঁয়াতে চাই। প্রণয়ের উষ্ণ সওয়ায় আর্দ্র বাক্যে প্রচণ্ড আবেগে বিগলিত হয় মুস্কান। হৃদয় জুড়ে শিহরণ জাগে। একচ্ছত্র লজ্জায় নুয়ে পড়ে দেহশ্রী। প্রেয়সীকে প্রগাঢ় অনুভূতিময় বাক্য বলে আবেগ ঘন হয়ে রয় ইমন নিজেও। লজ্জাবনত মুখশ্রী দেখে হৃৎপিণ্ড কাঁপতে থাকে। একে অপরের অতি নিকটে দাঁড়িয়ে সঙ্গোপনে অনুভব করে গভীর প্রণয়ানুভূতিকে। কিছু স্পর্শ হয় উন্মাদনার, কিছু বাক্য হয় আলোড়নের, আর কেউ একজন হয় সর্বসুখের। দুটি হৃদয় যখন একে অপরের মাঝে সুখ খুঁজে পায়, দুঃখের কি সাধ্য থাকে তাদের আলাদা করার।
দরজা খোলাই ছিল, ওরা একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে। মুস্কানের কোমল ঠোঁটজোড়া থেকে তর্জনী সরিয়েছে ইমন, তৃষ্ণার্ত কাকের মতো গিয়েছে নিজের পুরুষালী ঠোঁটজোড়া। ঠিক সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়িয়েছে সায়রী। মুহূর্তে শক্ত হয়ে গেছে মেয়েটা, দোয়াতে চোখ জোড়া ঢেকে মুখ ঘুরিয়ে চেঁচিয়ে উঠেছে। সরি দোস্ত। আকস্মিক শায়রের আগমনে মুস্কানকে বাহুবন্ধনী থেকে মুক্ত করে তরাক করে সরে দাঁড়ায় ইমন। চোখ দুটো কিঞ্চিত বড় বড় করে তাকায় দরজার বাইরে শায়রের দিকে। এরপর দৃষ্টি ফিরিয়ে আনে তীব্র লজ্জা রক্তিম হয়ে ওঠা মুখশ্রী আর আকস্মিক ভয়ে কম্পমান নারী দেহের পানে। ধাতস্থ হতে কিয়ৎক্ষণ সময় লাগে ওদের তিনজনেরই। এরপর শায়রি বিস্মিত চোখে ইমনের দিকে তাকায়, রয়েস হয়ে ঢুক গিল হাতে থাকা ফোনটা এগিয়ে ধরে বলে, মুস্কানের ফোন বাজছিল অনেকক্ষণ ধরেই, তাই নিয়ে এলাম। তোরা দরজা বন্ধ। সহসা কেসে উঠল ইমন, থেমে গেল শায়রি। ইমনের দিকে আর চোখে তাকালো মুস্কান। মুহূর্তে ইমনও তাকালো, ইশারা করলো শায়রির থেকে ফোনটা নিতে। জরুরি কল এসেছে বোধ হয়। সন্তর্পণে এক ঢোক গিলে ধীর পদক্ষেপে এগিয়ে গেল মুস্কান। লজ্জায় তাকাতে পারলো না শায়রির দিকে। শায়রিও আর ওর সামনে থেকে লজ্জা দিতে চাইলো না। তরিতে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, বলে গেল, আমরা রেডি, বেরোচ্ছি। তোরা রেডি থাকলে চলে আসিস। ঘন্টা হতে চললো, ইভান কল করে যাচ্ছে মুস্কানকে, অথচ ধরার নাম নেই। রাগে ক্ষোভে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ছে ইভান। এমন সময় তার দরজার বাইরে থেকে উকি দিল মেজো কাকি আর বলল, ইভান আসবো? উত্তপ্ত মেজাজে উত্তর দিল ইভান। আসো। সঙ্গে সঙ্গে চলে এলো মেজো কাকি, বসলো ইভানের পাশে। ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ছে ইভান। তার উত্তপ্ত আচরণের কারণ জানে সে। ইভানের বুকের ভিতরে ঠিক কোন আগুন জ্বলছে স্পষ্টই বুঝতে পারছে। তাই তো সে আগুনে ঘি ঢালতে চলে এলো সে। আর পুড়িয়ে সাইড করার পায়তারা করলো সতীনের মেয়েকে। মুস্কানকে সে কোনো কারই সহ্য করতে পারেনি। যেদিন থেকে জেনেছে মুস্কান তার স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তান, সেদিন থেকে অসহ্যের মাত্রাটা আকাশ ছুঁয়েছে। বুকের ভিতরে যে জ্বালা পোড়া শুরু হয়েছে তা কেবল থামাতে পারে ছোট জায়ের ছেলে ইভান। তাই ইভানের মাথায় হাত, পিঠে হাত বুলিয়ে কিছু সময়ের জন্য রাগ নামানোর চেষ্টা করে বলল, আজকে ওরা আসছে, কাল গায়ে হলুদ, পরদিন বিয়ে। সাহসা দাঁড়িয়ে পড়ল ইভান, ক্রোধান্বিত কণ্ঠে বলল, তুমি কি এসব বলতে এসেছো? উঠে দাঁড়ালো মেজো কাকি, ইভানকে আরো উত্তেজিত করতে বলল, আমি এসেছি তোমাকে বুদ্ধি পরামর্শ দিতে। চেঁচিয়ে উঠল ইভান আর বলল, কি পরামর্শ দেবে? শালের মেয়ে ফোনই ধরছে না। ফোন না ধরলে প্রভাবিত করব কিভাবে? ইভানের প্রতিরূপে পড়ে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। দরজার দিকে তাকালো ভীত চোখে। এই ছেলের উদ্যত আচরণের জন্য সে আবার ধরা না পড়ে যায়। যেদিন থেকে শুনেছে মুস্কান ইমনকে বিয়ে করতে রাজি,